আসতে কোনো কষ্ট হয়নি তো? কেমন ঝনঝন করে শব্দ হচ্ছে দেখো। কি চাও? আমার নাম মাধবী। শহর থেকে শরৎ সিং তার ছেলের অনুরোধে পরিবার নিয়ে জঙ্গলের মধ্যে এই বাংলো বাড়িতে এসেছেন ছুটি কাটাতে। কিন্তু এখানের কেয়ারটেকার রঘু তাতে খুব একটা খুশি নয়। ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসে। আসুন বাবুরা, আসুন আসুন। নমস্কার বাবু। আসতে কোনো কষ্ট হয়নি তো? এমনিতে যা দেখছি আশেপাশে তো জঙ্গল ভর্তি, আর তাছাড়া রাস্তাও ভাঙা। সে এত দূর আসতে একটু তো কষ্ট হবেই। আর প্রকৃতির কাছে কষ্ট করতেই তো আসা, তাই না? আমাদের ঘর প্রস্তুত আছে তো। হ্যাঁ, ঘর আপনাদের সব প্রস্তুত আছে, কিন্তু একটা কথা বলবার ছিল। আরে কি কথা বলবে তুমি? এখানে কি ভূত আছে নাকি? যদিও আশপাশটা কেমন দেখো, এখানে দিনের আলো থাকতেও অন্ধকার হয়ে এসেছে। এরকম জঙ্গলের ভেতরে কি আছে না আছে তার ঠিক নেই বাবা। না মানে, রাত হলে একদম বাইরে বেরোবেন না আপনারা। পরিবার নিয়ে এসেছেন, ঘরের ভেতর থাকুন। বাংলোটা খুব পুরনো, আর আশেপাশের জঙ্গলও খুব ঘন। কিন্তু কিন্তু জন্তু জানোয়ারের ভয় আছে। দূর, আরে বাবা, সে বনের প্রাণী তো সব জায়গাতেই আছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে একটু সাবধানে থাকাই ভালো। দেখো বাবু, আমরা প্রথমবার এরকম জায়গায় আসিনি যে আমাদের সাবধান করতে হবে, তাই না? তাও তো বাবু, অচেনা জায়গা, এলে একটু খেয়াল করে থাকতে হয়। আমরা যথেষ্ট অভিজ্ঞ আর বিচক্ষণ। তাছাড়া তুমি তো আছো, আমাদের এত ভয় কি? আমি বুঝতে পারছি তুমি কি বলবার চেষ্টা করছো। আমরা ভূত প্রেতে বিশ্বাস করি না, ওসব অন্ধবিশ্বাস, বুঝলে? আরে চলো তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কথা বলবে নাকি? এমনিতেই অন্ধকার হয়ে আসছে চারিদিকে। ঘরের ভেতরে চলো। আসুন আসুন মা ঠাকুরুন, আসুন আসুন। উফ, কি রে বাবা, এত রাতে বাইরের বারান্দা দিয়ে কে হাঁটছে? মেয়ে মানুষের নুপুরের আওয়াজ মনে হচ্ছে। কি গো, শুনতে পাচ্ছ? একটা মেয়ে মানুষ মনে হচ্ছে নুপুর পরে বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে। কেমন ঝনঝন করে শব্দ হচ্ছে দেখো। আমার কেমন যেন একটা লাগছে। আরে ওঠো না গো। কি গো, উফ, ওঠো। তুমি তো শুধু ঘুমাচ্ছ, একটু উঠে দেখো না জানলা দিয়ে। আরে ধুর বাবা, সারাদিন এই খারাপ রাস্তায় গাড়িতে করে এসেছি, এখন একটু বিশ্রাম নিতে দাও। ও এরকম জঙ্গলের মধ্যে অনেক আওয়াজ শোনা যায়। তুমি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, বিরক্ত করো না। আমি তোমাকে বিরক্ত করছি? একবার জানলা দিয়ে দেখলে কি হয় শুনি। উফ, অতই যখন দেখবার ইচ্ছা তুমি দেখো, আমাকে বিরক্ত করো না। এ কি মা, কে তুমি? এখানে এত রাতে কি করছো? তোমার কি কোনো বিপদ হয়েছে? বিপদ? এটাই তো আমার থাকার জায়গা। তোমরা এখানে এসে ভালো করনি। ওরে বাবা রে, যা ভেবেছিলাম তাই ঠিক। এই জন্য ওই দারোয়ান লোকটা আমাদের মানা করেছিল। ভূত ভূত, ও বাবা গো ভূত, বাঁচাও। রঘু মনে মনে ভেবে নিয়েছিল যে এরা নিশ্চয়ই রাতে কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। তাই সে তাড়াতাড়ি করে চা খাবার দিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। তার চলাফেরায় সেরকমই হাবভাব ছিল, কিন্তু সুমন দেবী সত্যিটা জানবার জন্য অপেক্ষা করছিলেন। আগে এই নিন আপনাদের চা। কি হয়েছে বলো তো মা? তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? রাতে ভালো ঘুম হয়নি নাকি? সারা রাত নিজেও ঘুমায়নি আর আমাকেও ভালো করে ঘুমাতে দেয়নি। তুমি আর বেশি কথা বলো না তো। জানিস অরিন্দম, তোর বাবার ঘুম এমন ভয়ানক যে আমার মাথার উপর থেকে ছাদ ভেঙে পড়লেও কোনো হেলদোল থাকে না। কেন মা, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে নাকি তোমার? এখন তুই বল, সারাদিন পরিশ্রম করে আসবার পর কি আর রাতে জেগে থেকে টহল দিতে ভালো লাগে চারিদিকে? তুমি একদম কথা বলো না। জানিস, আমি কাল রাতে স্পষ্ট ঘুমের মধ্যে
একটা নুপুরের আওয়াজ শুনেছি, ছমছম করে বাজছিল। আমি কত করে বললাম উঠে দেখতে, দেখলোই না। তারপর আমি উঠে দেখলাম, ওরে বাবা রে, ভাবতেই আমার ভয় করছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে এখনো। কি হয়েছিল মা? জানলার পর্দা সরিয়ে দেখলাম যে একটা সাদা মেয়ে মানুষের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি যেই তাকে ডাকলাম, যেন হাওয়ায় ভেসে এসে এলো একদম আমার সামনে। কিছু একটা যেন বলতে চাইছিল সে। উফ মা, তুমিও না সত্যি, এত বয়স হয়ে গেল তোমার, তুমি কি জানো না যে জঙ্গলের মধ্যে কত রকমের ছায়া দেখা যায়? নিশ্চয়ই তোমার চোখের ভুল হয়েছে। আমিও তো সেটাই বলছি। দেখি তোমার জ্বর আছে কিনা। ও বাবা, নিশ্চয়ই জ্বরের ঘরে ভুল দেখেছো। না তো, জ্বর তো নেই। ওই জন্যই বলি রাতের বেলায় ভালো করে ঘুমোতে। এসব জায়গায় রাত জাগলে এরকম অনেক কিছু মনে হয়। তুমি বেশি ভাবছো, বুঝলে? এমন নির্জন জায়গায় এরকম পুরনো বাড়িতে এমনটা মনে হওয়া স্বাভাবিক মা। না রে, আমি সত্যি কথা বলছি। আমি দেখেছি, একটা মেয়ে মানুষকে আমি সত্যি দেখেছি, আর স্পষ্ট নুপুরের আওয়াজও শুনেছি। তোর মায়ের কথা ছাড় অরবিন্দ, এখন বল আমাদের আজকের ঘুরতে যাওয়ার পরিকল্পনা কি? এখানে তো আর বসে থাকতে আসেনি, সারাদিন ঘুরে বেরিয়ে কাটাতে হবে। তার মানে তোমরা আমার কথায় বিশ্বাস করছো না, তাই তো? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না মা, চলো একটু বেরিয়ে আসি। বেরিয়ে আসলে মন ভালো হয়ে যাবে। এরকম শুনে যাও, কোথায় গেলে? সারাদিন ঘুরে আসবার পর সবাই ক্লান্ত, তবে প্রত্যেকেই ভুলে গেছে সুমন দেবীর বলা গত রাতের অভিজ্ঞতার কথা। কিন্তু সুমন দেবীর মন থেকে এখনো কথাটা বের হয়নি। তাই তিনি রঘুকে ব্যাপারটার সত্যতা নিয়ে প্রশ্ন করেন খাবার টেবিলে। কি রঘুদা, আজকে কি রান্না করেছ? গন্ধ তো বেশ ভালোই বেরুচ্ছে দেখছি। এমন জায়গায় গরম গরম মাংসের কালিয়া না হলে ঠিক জমে না। বাবু, আমি আপনাদের জন্য মাংসের কালিয়া আর রুটি বানিয়েছি। এই নিন, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। দাঁড়াও রঘু, তুমি এরকম আমাদের থেকে সবসময় পালিয়ে পালিয়ে যাও কেন? কি হয়েছে মা? ও আমাদের থেকে কখন পালিয়ে গেল? আগে কি বলছেন? কিছু জানতে চাইছেন আমার কাছ থেকে? আবার শুরু হলো। খাবারটাও দেখছি ঠিক করে খেতে দেবে না। দূর। তুমি ঠিক করে বলো তো রঘু, এই বাংলোয় আগে কে থাকতো? এখানে কি কোনো যুবতী মেয়ের কিছু হয়েছিল, মানে ওই কুয়োর ধারে? ব্যাস, তোমার আবার শুরু হয়ে গেল সেটা নিয়ে। মা ঠাকুরন, আবার এসব নিয়ে কেন আলোচনা করতেছেন? অযথা এসব কথা না বলাই তো ভালো। মা, বন্ধ করো তো তোমার এসব আবোল তাবোল কথা। রঘুদা, তুমি যাও এখান থেকে। মা ক্লান্ত, তাই এসব কথা বলছে। হ্যাঁ, ঠিক কথা। আমাদের এই লোকটা পাগল হয়ে গেছে বলে কি তুমিও পাগল হবে নাকি? তুমি সারাদিন খাটাখাটনি করেছো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সুমন দেবী সেই রাতে প্রতিজ্ঞা করে ঘুমান যে আজকে যদি আবার সেই মেয়েটি আসে তাহলে সে ভয় পাবে না, বরং সত্যি জানবার চেষ্টা করবে। যথারীতি গভীর রাতে ঘুমের মধ্যে আবার নুপুরের ছনছন শব্দ শোনা যায় এবং ঘুম ভেঙে ওঠেন উনি। কে তুমি? রোজ আমার কাছে এসে কি চাও? আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন না? না, আমার কথা বিশ্বাস কেউ না করলেও আমি বুঝতে পারছি তোমার সাথে নিশ্চয়ই এখানে কিছু একটা অঘটন ঘটেছিল। তাই তুমি মরার পরেও মুক্তি পাওনি, আর ওই রঘুকে এই কথা বললেই পালিয়ে যায়, কোনো উত্তর দেয় না। আমি চাই আমার কথা কেউ শোনে। এত বছর ধরে আমি এখানে আছি, কিন্তু সবাই আমাকে দেখে ভয় পেয়েছে, এড়িয়ে গেছে আমাকে। কেউ আমার কথা শোনে না। আমি শুনবো, তুমি আমাকে বলো, তুমি কে, তুমি কি চাও? আমার নাম মাধবী। অনেক বছর আগে আমার সাথে এখানে অবিচার হয়েছে। আমাকে অত্যাচার করে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। আর সেটা কে করেছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন। কে করেছিল তোমার সাথে এমন অত্যাচার? আপনার ছেলে আমায় ভালোবাসার ফাঁদে ফেলে ওই কুয়োতে ডুবিয়ে মেরেছিল। আমি ন্যায় বিচার চাই।
ন্যায় বিচার না পেলে আমি কখনোই শান্তি পাবো না। কি বলছো কি তুমি? এটা কি সত্যি কথা? আমি কি ভূত হয়ে এত বছর এখানে আটকে থাকবো মিথ্যে কথা বলার জন্য? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজের ছেলেকে গিয়ে জিজ্ঞেস কর। আমার ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। সুমন দেবী ছেলের এই শয়তানি আর অবিচার মেনে নিতে পারেন না, তাই পরদিন স্বামীর সামনে ছেলেকে বকাঝকা শুরু করেন। কিন্তু ছেলেটা তখন তার আসল মুখোশ দেখায় সবাইকে। আমার কিছু বিষয়ে আলোচনা করার আছে তোমাদের সাথে। আশা করি এই ব্যাপারটাকে তোমরা উড়িয়ে দিতে পারবে না। কি হয়েছে, তুমি আবার কি বলবে? এটাই বলবো যে নিজের ছেলেকে আদর দিয়ে দিয়ে তুমি যে নিজের মতো বাদর করছো সেটা আমি অনেক আগেই জানতাম, কিন্তু সেটা যে এমন পর্যায়ে পৌঁছে গেছে সেই খবরটা তো পাইনি। কেন, কি কি- কি করেছি আমি এমন মা? তোমাকে এখানে ঘুরতে এনে মনে হচ্ছে খুব বড় অপরাধ করেছি। তুমি চুপ করো। যে মেয়েটি রোজ জানলায় এসে দাঁড়ায় আর যার কথা শুনলে পালিয়ে যায় রঘু দারোয়ান, সেই মেয়ে খুন হয়েছিল এই বাড়িতে। আমি সব কিছু জানতে পেরেছি। রঘু চুপ করে থাকতে পারে সব জেনে শুনে, কিন্তু আমি চুপ করে থাকবো না। কি ভেবেছো তোমরা রঘুকে ধমক দিয়ে চুপ করে রাখতে পারবে বলে আমাকেও চুপ করিয়ে রাখবে? তোমাদের এই অবিচার আমি মেনে নেব না। আরে বাবা, কি উল্টোপাল্টা কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না। উল্টো পাল্টা কথা নয়, আমাদের ছেলের হাতে ওই মেয়েটি খুন হয়েছিল। আর তুই অরিন্দম ওকে ভালোবাসার ফাঁদে ফেলে অত্যাচার করে এই কুয়োর ভিতরে ফেলে দিয়েছিলিস। তুমি কি পাগল হলে? অরবিন্দ এরকম কাজ করেছে? বাহ, তুমি দেখছি আজকাল চমৎকার গল্প বলতে শিখে গেছো। কলকাতায় ফিরে কিন্তু একটা বই লিখতে পারো, হ্যাঁ, ভালো বিক্রি হবে। এতদিনে তোমার নাটক লেখা দরকার ছিল। চুপ কর তুই। আমাকে অপমান করে সত্যিটা তুই চেপে রাখতে পারবি না। তো তুমি কি করবে? কি করবার ক্ষমতা আছে তোমার? ন্যায় বিচার করার দায়িত্ব এখন আমার উপরেই আছে, আর আমি সেই বিচারটাই করব। ঠিক আছে, তোমরা করো তোমার ন্যায় বিচার। আমি এতটুকুই বলবো, আমি যা করেছি বেশ করেছি। বাবা, শুনে রাখো তুমি একটা কথা পরিষ্কার করে, মা ভূত দেখেছে, বেশ করেছে। এবার আমিও দেখাবো আসল ভূত কাকে বলে। তুই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছিস, আমাকে বলিসনি তো? তাহলে শোনো বাবা, আমি তোমার শিক্ষা নিয়েই বড় হয়েছি। যা শিখেছি সবকিছু তোমার কাছ থেকেই শিখেছি, কিন্তু এখন থেকে আমার সবকিছুর মালিক হওয়ার সময় এসে গেছে। ও খুব বড় লোকের মেয়ে ছিল। আমি ওর ব্যবসা নিজের নামে করবার জন্য প্রথমে ওর সাথে চুক্তি করেছি, তারপর শহর থেকে এখানে এসে ভালোবাসার জালে ফেলে ছুরি মেরে ওই কুয়োয় ফেলে দিয়েছি। তোর লজ্জা করছে না? একবারও কথা বলতে লজ্জা করছে না তোর? এবারে তুই কি চাস? দেখো, পরিষ্কার কথা, যে একজনকে খুন করতে পারে সে মানুষ খুন করবার আগে দুবার ভাববে না, ঠিক আছে? আমি জানি এই বাংলোর অর্ধেক মালিকানা তোমার কাছে। এখন থেকে এটার মালিক আমি হব বাবা। না হলে তো জানো যে দুর্ঘটনায় তোমরা হঠাৎ করে মারা গেলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাকেই মালিক করা হবে, তাই দুজনে সাবধানে থেকো। কি বলছিস বাবা? আমরা তোকে জন্ম দিয়েছি আর সম্পত্তির লোভে আমাদের কি খুন করবি তুই? তুই আমাদের হুমকি দিচ্ছিস? হুমকি দিয়েছি শুধু, যদি ব্যাপারটা চেপে গিয়ে তোমাদের সমস্ত সম্পত্তি আমার নামে করে না দাও, তাহলে ওই ভূতের পাশে তোমাদের কেউ পাঠিয়ে দেব, কথাটা মনে রেখো, হ্যাঁ? সন্ধ্যার পর অরবিন্দের ধৈর্য হারিয়ে যায়। সে সম্পত্তির নেশায় অন্ধ হয়ে রান্নাঘর থেকে একটা কাটারি নিয়ে খুন করতে আসে তার বাবা মাকে। আজকে সব শেষ করে দেব। সেই দুপুর বেলায় বলেছি, এখনো পর্যন্ত আমার নামে কিচ্ছু দাওনি তোমরা। তোমাদের খুন করে কুচি কুচি করে কেটে যদি ওই কুয়োর মধ্যে ফেলতে না পেরেছি, তবে আমার নাম কিন্তু অরবিন্দ নয়। কি করছিস বাবা তুই? এটা তুই কি করছিস? না, তোকে এমনটা করতে দেব না। তুই শান্ত হ। দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। তোমাদের মুন্ডুগুলো যতক্ষণ না কাটতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই।
বাঁচাও, বাঁচাও, সর্বনাশ ঘটে যাবে এখানে, বাঁচাও, কে কোথায় আছো? এ কি? ও অন্ধকার হয়ে গেল কেন? ওই দেখ, তোর পাপের প্রায়শ্চিত্ত হওয়ার সময় এসেছে, তুই প্রস্তুত থাক। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। যে আমাকে বাধা দিতে আসবে এখানে রক্ত গঙ্গা বইয়ে দেব আমি। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে খুন করেছিস, তারপরে এতটাই অধঃপতনে গেছিস যে নিজের বাবা মাকে পর্যন্ত খুন করতে চাস? তুই কি ভেবেছিস তুই আমাকে ভয় দেখাবি? আমি যদি একবার কাউকে মারি তাহলে দ্বিতীয়বার মারতেও আমার একটুও কষ্ট হবে না। এই দেখ! ওরে ওরে বাপরে, মরে গেলাম রে! ওরে বাপরে, কষ্ট হচ্ছে, বাঁচাও! এতদিনে আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে, শান্তি পেয়েছি আমি, শান্তি। আজ আমাদের ছেলেটা এইভাবে চলে যাবে ভাবতে পারিনি, কিন্তু আমাদের কষ্ট হলেও মেনে নিতে হবে, যা হয়েছে তা ওর পাপ আর লোভের ফল হিসেবেই হয়েছে। ঠিক বলেছ সুমন, এর মধ্যে সব থেকে বড় ভুলটা আমি করেছি। ছোটবেলা থেকে তুমি ছেলেকে শাসন করতে চাইলেও আমি প্রশ্রয় দিয়েছি। আমার শিক্ষায় বড় ভুল হয়ে গেল আজকে। আজকে তার পরিণাম চোখের সামনে পড়ে রয়েছে। মা হয়ে ছেলেকে এইভাবে দেখাটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি, কিন্তু একজন মেয়ের ন্যায় বিচারের জন্য এটা হওয়া উচিত ছিল। সেজন্য আমি খুশি। ওর মতো শয়তান পাষণ্ডের সাথে যেটা হয়েছে সেটাই হওয়া উচিত ছিল। আমাকে তুমি ক্ষমা করে দাও, তবে আমিও নিজের পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য একটা সংকল্প করেছি। আর কি সংকল্প? সব তো শেষ হয়ে গেল। হ্যাঁ, সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু আমি চাই এ বাড়িটা আর এই সম্পত্তিটা সারা জীবন ওই মাধবী নামের মেয়েটার স্মৃতির জন্য থাক। এখানে আমরা আর কোনো ব্যবসা করব না, আর ওই কুয়োর ধারে আমরা একটা সমাধি বানাবো এবং অপুকে বলবো প্রতিনিয়ত ওখানে সম্মান জানাতে। আর বছরে একটা দিন আমরা ফিরে আসব, এসে প্রার্থনা করে যাব। হ্যাঁ চলো, রঘুকে ডেকে অরবিন্দর শেষ কাজের ব্যবস্থা করতে হবে। দেখেছ তো, অপরাধ করলে নিজের শাস্তির রাস্তা মানুষ নিজেই তৈরি করে। তাই তোমরা কেউ অপরাধ করো না। আর তোমরা বলতে পারবে আমাকে কেন খুন করেছিল অরিন্দম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমিও জীবনে অনেক ভুল করেছি, আবার ভুলগুলো থেকে তোমরা শিক্ষা নিও। আর আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা জানিও, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাঁ।